অফিসে কাজের চাপ না থাকলে বিকেল 5:30-6টার ভেতর ঘরে চলে আসে সমুদ্র। অফিস থেকে বাড়ি ফিরতে এই মিনিট 15 মতো লাগে। কিছুদিন ধরেই কেমন যেন মন মরা তপতি। ঘরে ঢুকেই ওর বিষণ্ণ মুখটায় নজর পড়ে সমুদ্রর। কি ব্যাপার, মুখটা এমন করে আছো যে? কি হয়েছে? কিছু না, এমনি। এমনি এমনি এমন আধমরা মুখ করে আছো? ভালো লাগে না। ভালো লাগে না? সে আবার কি? কেন ভালো লাগে না? এমনি। এমনি? দেখো, তোমার মুখটা এরকম দেখলে ভেতরে ভেতরে আমার যে কি কষ্ট হয় তুমি বুঝতে পারবে না। সারাদিন খাটাখাটনির পর ঘরে ঢুকে তোমার ওই আধমরা মুখখানা দেখলে আমার সারাদিন জীবনের সমস্ত যুদ্ধ ব্যর্থ বলে মনে হয়। কি করব, ভালো লাগে না যে রোজ সেই একঘেয়ে রান্না বান্না এসব কাজ। ভালো লাগে না, একঘেয়ে লাগে। আমাদের চাকরিটাও তাই, রোজ একই রকম। ভালো না লাগলেও ভালো লাগাতে হয়। অনেক কিছুই আমাদের ভালো লাগতে চায় না, একটু জোর করে ভালো লাগালে আস্তে আস্তে ঠিক ভালো লেগে যায়। কোমল স্বরে ধীরে ধীরে বলতে থাকে সমুদ্র। অফিসে জামা কাপড় ছাড়তে থাকে, হাত বাড়িয়ে সেগুলো বারান্দায় হাওয়ায় মেলে দেয় তপতি। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় উঠে বসে সমুদ্র। মাথার বালিশটা পিঠে ঠেস দিয়ে পা ছড়িয়ে বসে বিছানায়। সারাদিন অফিসের পর এভাবে পা ছড়িয়ে বসতে বেশ আরাম বোধ করে সে। মুড়ি মাখা আর চায়ের কাপ হাতে নিয়ে এগিয়ে আসে তপতি। সমুদ্র সামনে রেখে পাশে এসে বসে। তারপর বলো, তোমার সমস্যাটা কি? চায়ের কাপে চুমুক দিয়ে বলে ওঠে সমুদ্র। উত্তর না দিয়ে ওর গায়ের উপরে ভর দিয়ে চুপ করে পড়ে থাকে তপতি। ওর হাত নিজের হাতে তুলে নেয় সমুদ্র। এত দূরে সরকারি চাকরি করতে এসে ইচ্ছে মতো কি আর বাড়ি যাওয়া যায়? তুমি বলো না। ধ্যাৎ, আচ্ছা বাড়ি যাওয়ার কথা আমি বলেছি তোমাকে? হ্যাঁ, তাহলে? একদম ভালো লাগছে না, একা একা সারাদিন। ধুর। বিলাসী তো থাকে দুপুরে, তাহলে? থাকে তো কি, কতক্ষণ বসে বসে ওর মুখ দেখবো শুনি, আর ওর সঙ্গে সারাক্ষণ বাজে বকতে থাকবো নাকি? তাহলে? তাহলে দুপুরবেলায় অজানা জায়গায় আর কি করবে? ঘরে বসে টিভি দেখো। তাই তো করা হয়। বিলাসী বসে বসে পরপর সিরিয়ালগুলো গেলে আর আমি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আর হাত, বিলাসীটার সঙ্গে কি আমার পটে? আসলে তোমার কাজের কিছু কম পড়েছে, একটু কাজের চাপ দরকার, একটু ঘাম ঝরানো পরিশ্রম। ঘরটাও যে একটু সাজাবো, তা তুমি তো কিছুই কিনে দিতে পারলে না। কেন, কি লাগবে তোমার? সবই তো আছে ঘরে। কি আছে? কিছুই তো নেই। এই শোনো না, একটা ফ্রিজ কিনে দাও না প্লিজ। ফ্রিজ? ফ্রিজ কি হবে? তোমার ঘরের দরজায় প্রতিদিন কি না পাওয়া যায় বলো তো? টাটকা সবজি, ফল, মাছ, ডিম। ফ্রিজে এগুলোকে রেখে বিষাক্ত করে খাওয়ার কি দরকার আছে? আচ্ছা, ফ্রিজে রাখা বিষ? হ্যাঁ, বিষ বই কি। দেখো, দীর্ঘক্ষণ যেভাবে সবাই ফ্রিজে খাবার রাখে, সে খাবার খাওয়া একেবারে বিষ খাওয়া। টাটকা খাবারের যে স্বাদ, পুষ্টিগুণ ফ্রিজে থাকলে তো থাকে নাকি? তাছাড়া ঘরের সামনে যখন সবকিছু এত ভালো ভালো জিনিস পাচ্ছ, তখন অকারণ আর বোঝা বাড়িয়ে লাভ আছে? এমনিতেই আমার তো ট্রান্সফারেবল জব, যত বোঝা বাড়বে ততই বিপদ। তাই হালকা থাকাটাই ভালো। এই গরমে একটু ঠান্ডা শরবত তো খাওয়া যেত নাকি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো দুপুরে এখানে বরফ আসে না? বরফ আইসক্রিম দারুণ খেতে, কিন্তু কলকাতায় পাবে এসব? গরমের কথা যখন বলছো, তখন চলো না এমন এক জায়গায় যাই
যেখানে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ইস, চারিদিকে গোটা পৃথিবীটাই যেন ফ্রিজ হয়ে আছে। তারপর কালিম্পং হয়ে এই লাভা শহরে মেঘেদের সাম্রাজ্যে। খুব খুশি তপতি। কেমন, তোমাকে এই ফ্রিজের ভেতর নিয়ে চলে এলাম? উত্তর দেয়নি তপতি। গরম আবহাওয়া থেকে হঠাৎ এতটা ঠান্ডা এসে তা তখনও আড়ষ্ট ভাব পুরোপুরি কাটেনি। কিছুটা তাড়াহুড়ো করে বিয়ে করতে হয়েছিল সমুদ্রকে। একটু আর্থিকভাবে গুছিয়ে নেওয়ার সময়টাও দিতে পারেনি। দেরি করলে তপতিকে হারাতে হতো। ওর বাড়ির মত ছিল না, অন্যত্র দেখাশুনো শুরু হয়ে গিয়েছিল। প্রবল বিরোধিতা না করলেও তথাকথিত উচ্চ বর্ণে দিতে চায়নি ওর পরিবারের লোকেরা। জমিজমা, পুকুর, বাগান এইসব নিয়ে ভীষণ রকম সচ্ছল গ্রাম্য পরিবার তপতিদের। নিজেদের কাস্টে এরকম স্বচ্ছ গ্রাম্য পরিবারেই এতদিন ওদের বৈবাহিক সম্পর্ক হয়ে এসেছে। কেতা দুরস্ত মাস মাইনে সর্বস্ব শহুরে পরিবারের সঙ্গে এর আগে ওদের পরিবারে কোনো মেয়েরই সম্বন্ধ হয়নি। সেই মনোভাব থেকে বেরোতে ওদের তাই অস্বস্তি হচ্ছিল। শেষমেশ রাজি হয় তপতি জেদের কাছে হার মেনে আর ভালো সরকারি চাকরি করা ছেলে দেখে। বিয়ের পর বকখালি ছাড়া আর কোথাও যাওয়ার সামর্থ্য ছিল না সমুদ্রের। অবশ্য তাতে তপতির আনন্দে কোনো ঘাটতি হয়নি। জলে নামলে আর উঠতেই চাইতো না। রোদ ঝলমলে জলধি তরঙ্গের মধ্যে চঞ্চলা জলকন্যার মতো মনে হতো ওকে। তারপর এই আর একবার বেরোনো গেল। তবে শুধু তপতি নয়, পাহাড়ে ঠান্ডার দেশে সমুদ্রও এই প্রথম আসা। ওর বাবার রোজগারে বেড়াতে যাওয়া হয়নি কখনো। কালিম্পং থেকে ছোট্ট সুন্দর ছবির মতো সাজানো গ্রাম আলগাড়া হয়ে লাভা যাওয়ার পথ যেন মেঘে মেঘে মাখামাখি। এত মায়াবী মোহময় এই গ্রাম আলগাড়া যে নির্বাক বসে বাইরের দিকে তাকিয়ে থাকে দুজনে। এখানে আসার পথে একটা ছোট্ট গ্রাম্য বাজার আর চায়ের দোকান দেখে গাড়ি দাঁড় করাতে বলেছিল সমুদ্র। দোকানের বেঞ্চিতে বসতেই দেব শিশুর মতো কতগুলো ফর্সা ছোট ছোট ছেলে মেয়ে ঘিরে ধরেছিল ওদের। ব্যাগ থেকে চকলেট, লজেন্স, বিস্কুট যা ছিল সবই দিয়ে দিল তপতি। ধুমায়িত চা পান করে নতুন স্ফূর্তি জাগলো দুজনের শরীরে। এই সবুজ সুন্দর পাহাড়ের কোলে মুষ্টিমেয় কিছু মানুষের বসতি। ভাবলে অবাক হতে হয়। নাগরিক কোলাহল, তথাকথিত নাগরিক সুবিধা থেকে অনেক অনেক দূরে এই গ্রামে যারা বাস করে তারাও তো আমাদের মতোই মানুষ। এখানে এখনো সেভাবে পর্যটন গড়ে ওঠেনি। আকাশ এত নিচে নেমে এসে মর্তে মানুষকে এত নিবিড়ভাবে ভালোবাসতে পারে, এটা সত্যি ওদের ভাবনার বাইরে ছিল। গাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময় পুতুলের মতো ছোট ছোট ছেলে মেয়েগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছিল। আবেগে আপ্লুত তপতিও সঙ্গ দিল যতক্ষণ পর্যন্ত ওদের দেখা যাচ্ছিল। এইসব পাহাড়ি অঞ্চলে ছোট ছোট গ্রামগুলোতে যারা বাস করে তারা যেন সভ্যতার নারকীয় যান্ত্রিকতার ধরাছোঁয়ার বাইরে পৃথক এক স্বর্গে থাকে। আধুনিক নগর সভ্যতায় আমরা কি পেয়েছি? কিছু যন্ত্রপাতি, জিনিসপত্রের বোঝা, বছরভর নানা রকম বিল আর বিল পেমেন্টের ফিকির। ক্যাশ তো আছেই, তার সঙ্গে চেক বই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আরও কত কি। অনলাইন অফলাইন হাড় ভাঙা খেটে রোজগার করো, খরচা করো আর বিল মেটাও।
ছোট ছোট পাহাড়ি ছেলে মেয়েগুলোর সঙ্গ পেয়ে বেশ আনন্দ পেয়েছে তপতি। একে অপরের ভাষা ঠিকমতো বুঝতে বলতে না পারার মধ্যেও একটা আনন্দ আছে। নানা শব্দে, কথায়, আকারে, ইঙ্গিতে, আপ্রাণ আগ্রহ প্রচেষ্টায় অবশেষে বোঝাতে পারায় নিঃস্বার্থ জয়লাভের তৃপ্তি অনুভূত হয়। তাই ভীষণ খুশি আর উৎসাহী দেখাচ্ছে এখন তপতিকে। অনেক দিন ওকে এত উৎফুল্ল দেখা যায়নি। বিয়ের পর 4 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো সন্তান সম্ভাবনা দেখা যায়নি। মুখে কিছু না বললেও এটা নিয়ে মনে মনে একটা মন্দ লাগা বহন করে সে। দৈনন্দিন জীবনে সমুদ্র কখনো এ প্রসঙ্গ উত্থাপন করে না, তবুও কোথাও বোধহয় তপতির একটা অপরাধবোধ কাজ করে। প্রায় একই সময় যেসব পরিচিত মেয়েদের বিয়ে হয়েছিল তাদের সকলেরই ছেলে বা মেয়ে যেটাই হোক একটা হয়েছে, শুধু ও এখনো বাকি আছে। এই তুলনামূলক ভাবনাটা বিশেষভাবে কষ্ট দেয় তপতিকে, যদিও সমুদ্রকে কখনো সে এইসব কথা বলতে চায় না। অদ্ভুত সুন্দর ছোট্ট পাহাড়ি শহরেই লাভা, কোনো কিছুর অভাব নেই। শহুরে মানুষের সমস্ত নাগরিক সুবিধাই এখানে মেলে। একটু ট্রেকিং করে গেলে কাঞ্চনজঙ্ঘার কোলে ছোট্ট গ্রাম ঋষভ। প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহে এখানে থাকা, খাওয়া, বিকিকিনির বিপুল ব্যবস্থা। 2 দিন এই লাভাতেই থাকার পরিকল্পনা নিয়ে এসেছে সমুদ্র। মেঘ আর মেঘ, এখানে প্রতিনিয়ত দলে দলে মেঘেদের বিচরণ চোখে পড়ার মতো। এখানে মেঘেরা গাভীর মতো চলে। সারাদিনই মেঘ, রোদ্দুর, আলো আঁধারি লুকোচুরি চলছেই। বাস স্ট্যান্ড, বাজার চত্বর বেশ ঘিঞ্জি হলেও শহর থেকে বেরোলে প্রকৃতির অপার সৌন্দর্য। ওক, পাইন, ফার গাছের বন, ছোট বড় পাহাড়ি টিলা, সুরম্য উপত্যকাময় পরিবেশ অন্তরকে কলুষমুক্ত করবেই। আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। গতদিনের পথশ্রমের ক্লান্তি, বন্ধ ঘরে লেপ কম্বলের ওমে মন চাইছিল আরও একটু দেরি করে সকাল হোক। তারপর রাতের মলিনতা মুক্ত হয়ে বাইরে বেরোতে বেশ একটু দেরি হয়ে গেল। দোতলা থেকে নামতেই ডাক পড়ল খাবার ঘরে। সেখানে বেশ ভিড়। বেশিরভাগ পর্যটকই তখন সকালবেলা এক চক্কর ঘুরে এসে ব্রেকফাস্ট খেতে বসেছে। গরম গরম পুরি আর আলু ফুলকপির তরকারি যেন অমৃত মনে হচ্ছিল সবার। কফির কাপে সুখে চুমুক দিয়ে বাইরে পাহাড়ের গায়ে ঝলমলে রোদের দিকে তাকিয়েছিল সমুদ্র। দেখতে দেখতে এক রাশ মেঘ এসে আবছা করে দিল সবকিছু। হোটেল থেকে বেরিয়ে ওরা এগিয়ে চলল বৌদ্ধ মঠের দিকে। শান্ত, সুন্দর, সুসজ্জিত মঠটিতে যেন পরম শান্তি বিরাজ করছে। অনবরত মেঘের গমনাগমন চলতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রৌদ্রের উজ্জ্বলতা। প্রাণোচ্ছল হয়ে উঠেছে তপতিও। ওরা আরও একটু দূরে, আরও একটু নিচে গ্রামের দিকে হাঁটতে শুরু করল। পাহাড়ের ঢালে ছোট ছোট সমতল পরিসরে নানা ধরনের সবজি ও ফুলের চাষ করা হয়েছে। কয়েকটা ভেড়া চড়ছিল আপন মর্জিতে। তাদের মধ্যে কয়েকটি শাবকও ছিল। নানা রঙে মিশ্রণের ভেড়াগুলি পর্বত চূড়া থেকে বিচ্ছুরিত উজ্জ্বল সূর্যালোকে পরিবেশটিকে যেন আরও স্বর্গীয় মহিমাময় করে তুলেছে। একটা বেশ সুন্দর ভেড়ার বাচ্চার দিকে নজর পড়ল তপতির। সেটা সত্যিই বেশ সুন্দর এবং একটু অন্যরকম। ওই মেষ শাবকটি অবশ্যই আলাদাভাবে নজর কাড়ে। আর চাই কোথায়, তপতি ছুটল ওটাকে ধরতে।
তপতিও ধরবে আর সেও ধরা দেবে না। ভেড়ার ছানাটি নির্বিকার চলে বা দাঁড়িয়ে পড়ে, কিন্তু যখনই তপতি ওটার কাছে যায় এবং প্রায় ধরে ফেলল বলে, তখনই সে একটা অপ্রত্যাশিত লাফ দিয়ে তপতিকে বোকা বানিয়ে নাগালের বাইরে চলে যাচ্ছিল। বারবার একইভাবে বিফল হচ্ছে, তবে তপতিও না ছোড়বান্দা। পাহাড়ের ঢালে ছোট্ট সমতলটুকুর মধ্যে চলছে এই ধরাধরি খেলা। এই ধরতে চাওয়া আর ধরা না দেওয়ার খেলা এমন জায়গায় পৌঁছেছে যে তপতি ভেড়ার ছানাটাকে ধরার ব্যাপারে চরম আগ্রাসী হয়ে উঠল। দর্শকের ভূমিকায় সমুদ্র। খেলোয়াড় দুজন এতটাই প্রাণবন্ত এবং আপন ক্রীড়ায় মত্ত যে অন্য কারো মতামতের কোনো প্রয়োজন নেই তাদের। বারংবার পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠছিল তপতি। লাগাতার তাড়া করে ধরে ফেলার চেষ্টা করছে, এই ধরে ফেলল বলে, কিন্তু না। মেষ শাবকটিকে জোর তাড়া দিয়ে একেবারে পাহাড়ের এক প্রান্তে পৌঁছে গিয়েছে তপতি, কিন্তু দুহাতে নাগালে ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে সেটা শূন্যে এক লাফ দিয়ে খাড়া পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে গেল। একেবারে অপ্রত্যাশিত ঘটনায় হতবাক তপতি তাকে বাঁচাতে ছুটে যেতে চাইল। তড়িঘড়ি ওকে আটকালো সমুদ্র। আরে কি করছোটা কি? আরে এক্ষুনি নিচে পড়ে যেতে। হ্যাঁ, কোন দিকে যাচ্ছিলি দেখেছো কিছু? সম্বিত ফেরে অতভম্ব তপতির। তারপর প্রায় কাঁদতে থাকে হাউমাউ করে। একটা ছোট্ট টিলার উপর ওকে জোর করে বসিয়ে দেয় সমুদ্র। সেখানে বসেই কেঁদে চলল তপতি। ওর ছেলে মানুষের জন্য যে ভেড়ার ছানাটা পড়ে মারা গেল, এই অপরাধ বোধ তার কান্নাকে তীব্রতর করে তুলেছে। কোনো যুক্তি অজুহাতেই ওর কান্না থামানো যাচ্ছে না। চোখের জলের ধারা কোনো বাধাই মানছে না। আশেপাশে যদিও কেউ নেই, তবু একটা অস্বস্তি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে সমুদ্র। যা হবার হয়ে গিয়েছে, সেটা তো আর ফেরানো যাবে না। এইসব কথা বলে সান্ত্বনা দিয়ে তপতির কান্না থামানোর চেষ্টা করে চলেছে। খানিক বাদে তপতির কান্নার দমক কমলেও সে তখনও ওই টিলার উপর বসে ফুঁপিয়ে চলেছিল। আরে ওটা কি? সেই ভেড়ার বাচ্চাটা না? তাই তো, ওটাই তো। কান্না বন্ধ করে ঘুরে দাঁড়ায় তপতি। একদম তাই, কোনো ভুল নেই। নিচের দিকে পড়ে গিয়েও কোনোভাবে ঠিক উঠে এসেছে মেষ শাবকটা। এই পাহাড়ি ভেড়াগুলো জন্মগত শিক্ষাতে বিস্ময়করভাবে অনেক বেশি খাড়া পাহাড়ের গা বেয়ে চলাফেরা করতে পারে। লাফিয়ে পড়ার পর পাহাড়ের ঢালে সামান্য নিচে হয়তো কোথাও আটকে গিয়েছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে ফের উপরে উঠে এসেছে। মুহূর্তের মধ্যে খুশিতে উচ্ছল হয়ে ওঠে তপতি। এবার কিন্তু আর ছুটে যায় না যদি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। শুধু এক রাস অনাবিল মুগ্ধতায় তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ যেন মাথাটা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। ওকে ধরে নেয় সমুদ্র। কি হলো সোনা? হঠাৎ মাথাটা কেমন জানি একটু ঘুরে গেল। অত কান্নাকাটি করলে তো এমনই হবে, তাই না? ওহ, তার জন্য না, এরকম আগেও হয়েছে, মাঝে মাঝেই হচ্ছে। আজ সকালেও হয়েছে, মাথাটা কেমন ঘুরছিল, খেতেও ইচ্ছা করছিল না। কই, আমাকে আগে বলনি তো? সেরম কিছু না, তাই বলিনি। অতি প্রসন্ন চিত্তে তপতি তাকিয়ে থাকে মেষ শাবকটির দিকে। শিশু সর্বদা সুন্দর, সে মানুষ হোক কি মনুষ্যতর যে কোনো প্রাণী। ছোট্ট মেষ শাবকটি যেন ঈশ্বরের সন্তান, তারই প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে আছে ওদের সামনে। এবার অতি সন্তর্পণে ধীরে ধীরে এগিয়ে যায় তপতি, ধরে ফেলে মেষ শাবকটিকে। এবারে সেও যেন সহজে ধরা দেয়। ভেড়া ছানাটিকে কোলে তুলে নেয় তপতি। তাদের দুজনের একের পর এক ছবি তুলতে থাকে সমুদ্র। বড় সুন্দর, মনোগ্রাহী সেই ছবিগুলো।
পরম মমতায় এক মেষ শাবককে বুকে আঁকড়ে রেখেছে এক মাতৃময়ী মানবী। বিশ্বমাতার কোলে যেভাবে আমরা নিরাপদ বোধ করি, অবশেষে এই মেষ শাবকটিও তপতির বুকে সেই নিরাপত্তার আশ্বাস আর মাতৃত্বের স্পর্শ অনুভব করতে পেরেছে। লেখক সৈকত পত্রনবিশের কলমে পাহাড়ি বাঁকের প্রেম। মূল কাহিনী মাতৃরূপেণা সংস্থিতা। মুখ্য চরিত্রের অভিনয়ে সাম্য ও শুভস্বপ্না। গল্পের সূত্রধার, আবহ এবং সামগ্রিক পরিচালনায় আমি সাম্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।